বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা 2024। আজকের ভিডিওটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার দ্বিতীয় অংশ। আমার চ্যানেলে ইতিপূর্বে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার প্রথম অংশ পাবলিশ করেছি। আজকে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমার চ্যানেলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে বিস্তারিত একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটন থেকেও ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা 2024-এর প্রথম অংশ নিয়েও আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটিও আই বাটন থেকে দেখে আসতে পারেন। চলুন আমরা আজকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করি। আমরা বিগত পর্বে এই বিধিমালার বিধি 5 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা বিধি 6 নিয়ে আলোচনা করব। বিধি 6 এই বিধিমালার একটি গুরুত্বপূর্ণ বিধি, যেখানে বলা হয়েছে যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি এবং সেই আবেদনটি কিভাবে নিষ্পত্তি করা হবে। আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে এই অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি কিভাবে দখল পুনরুদ্ধারের আবেদন করবেন এবং সেই সকল আবেদন একজন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিভাবে নিষ্পত্তি করবেন, সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে বিধি 6-এ প্রথমেই বলা হলো যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি ও নিষ্পত্তি। উপবিধি 1-এ বলা হলো যে আইনের ধারা 8-এর উদ্দেশ্য পূরণকল্পে, এখানে আইন বলতে বোঝানো হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, অর্থাৎ ওই আইনের ধারা 8-এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হলে তিনি পরিশিষ্ট 5 অনুসারে উহাতে উল্লেখিত দলিলাদি সহ তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনরুদ্ধার করিবার নিমিত্তে এতৎ উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে পারবেন। এখানে বিধি 6-এ প্রথমেই বলা হলো যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের জন্য প্রত্যেকটি জেলা প্রশাসকের কার্যালয়ে একজন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন। সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। তিনি পরিশিষ্ট 5 অনুযায়ী ওই দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন। এখানে প্রথমেই বলা হলো যে কোনো একজন ব্যক্তি যদি একটি ভূমিতে দখলদার হিসেবে থাকেন এবং সেই ব্যক্তিকে যদি উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলে ভূমি হতে উচ্ছেদ করা হয় বা দখলচ্যুত করা হয়, কেবল সেক্ষেত্রেই তিনি সেই দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে পরিশিষ্ট 5 অনুযায়ী দখল উদ্ধারের জন্য আবেদন করতে পারবেন বা মামলা দায়ের করতে পারবেন। চলুন আমরা দেখি যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি তার দখল পুনরুদ্ধারের আবেদন কিভাবে করবে। অর্থাৎ চলুন আমরা পরিশিষ্ট 5-এ কি উল্লেখ রয়েছে সেই বিষয়টি দেখে আসি। পরিশিষ্ট 5 বিধি 6-এর উপধারা 1-এর দ্রষ্টব্য, অর্থাৎ বিধি 6-এর উপধারা 1-এ আমরা দেখলাম যে পরিশিষ্ট 5 অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে। এখানে আবেদনের প্রথমেই বলা হলো দখল পুনরুদ্ধারের আবেদন, অর্থাৎ বিষয়বস্তু। এখানে বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে জেলা প্রশাসকের কার্যালয় হবে সেই জেলা প্রশাসকের কার্যালয় এখানে উল্লেখ করতে হবে এবং সেই জেলার নাম এখানে উল্লেখ করতে হবে। এখানে আবেদন নাম্বার, এখানে আবেদন নাম্বারের ঘরটি ফাঁকা থাকবে, এখানে অফিস কর্তৃক পূরণীয়, অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেটি তাদের রেজিস্টার অনুযায়ী যে আবেদন পড়বে সেই আবেদন নাম্বারটি এখানে বসবে।
এরপর আবেদনকারীর নাম ঠিকানা, এখানে যিনি আবেদন করছেন অর্থাৎ যাকে অবৈধভাবে আদালতের আদেশ ব্যতীত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত বেদখল করা হয়েছে সেই ব্যক্তির নাম ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। এরপর প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণের নাম ঠিকানা মোবাইল নম্বর, অর্থাৎ যে ব্যক্তি কোনো দখলদার ব্যক্তিকে আদালতের আদেশ ব্যতীত তার সত্ত্ব দখলীয় ভূমি হতে বেদখল করেছে সেই প্রতিপক্ষের বা একাধিক প্রতিপক্ষ হলে সেই একাধিক প্রতিপক্ষের নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপর বলা হলো যে মহোদয়, আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনার নিকট অভিযোগ করিতেছি যে আমি আইনানুগভাবে নিম্ন তফসিলে বর্ণিত ভূমি দখলের অধিকারী ও দখলদার থাকা অবস্থায় প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ একাধিক প্রতিপক্ষ হলে একাধিক প্রতিপক্ষগণ বেআইনিভাবে আমাকে উহা হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করেছেন। আমাকে উক্ত ভূমির দখলের পুনর্বহাল করিবার জন্য আপনার নিকট আবেদন করিতেছি। এখানে একটি ফরম্যাট উল্লেখ করা হলো, আপনারা চাইলে এখানে আরও প্রয়োজনীয় তথ্য অ্যাড করতে পারবেন, সংযোজন করতে পারবেন। এরপর এখানে উল্লেখ রয়েছে নিম্নে আমার দাবির সমর্থনে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করিলাম। 1 নম্বরে ভূমির তফসিল, আপনার আবেদনে অবশ্যই ভূমির তফসিল উল্লেখ থাকতে হবে। তফসিলে আপনার নালিশি ভূমির জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, কতটুকু পরিমাণ জমি আপনি বেদখল হয়েছেন তার পরিমাণ এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার আবেদনপত্রে আপনার জমির একটি তফসিল উল্লেখ করতে হবে। এরপর 2 নম্বরে সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান নাম্বার এবং সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিকের নাম। এখানে 2 নম্বরে বলা হলো যে সর্বশেষ যে জরিপ খতিয়ান প্রকাশিত হয়েছে সেই খতিয়ানের নাম্বারটি আপনার আবেদনে উল্লেখ থাকতে হবে এবং সেই আবেদনে রেকর্ডীয় মালিককে সেই মালিকের নাম আপনার আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। 3 নম্বরে বলা হলো যে বলবৎ নামজারি খতিয়ান নাম্বার বা সংশ্লিষ্ট মালিকের নাম। এখানে যদি আপনার কোনো একটি নামজারি খতিয়ান থাকে সেক্ষেত্রে নামজারি খতিয়ান নাম্বার এবং সেই নামজারি খতিয়ানের কে মালিক সেই সংশ্লিষ্ট মালিকের নাম আপনার আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। 4 নম্বরে বলা হলো যে বলবৎ নামজারি মোকদ্দমা নাম্বার, জোত বা হোল্ডিং নাম্বার, ভূমি উন্নয়ন কর পরিশোধের বিবরণ, অর্থাৎ আপনার ভূমিতে যে নামজারি মোকদ্দমা নাম্বারটি রয়েছে সেই নামজারি মোকদ্দমা নাম্বার, জোত নাম্বার এবং আপনার ওই জমির যে হোল্ডিং নাম্বার, যে হোল্ডিংয়ে আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন তার একটি বর্ণনা আপনার আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। এরপর 5 নম্বরে বলা হলো সর্বশেষ রেকর্ডীয় মালিক হতে ভূমি হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানার সুনির্দিষ্ট বর্ণনা, অর্থাৎ যদি আপনার সম্পত্তিটি কেনা হয় সেক্ষেত্রে সর্বশেষ রেকর্ডীয় মালিক হতে যে ভূমি হস্তান্তর করেছেন সেই হস্তান্তরের বর্ণনা, সেটি আপনার হেবা সূত্রে হতে পারে, দান সূত্রে হতে পারে, ক্রয় সূত্রে হতে পারে। এরপর বলা হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানা, অর্থাৎ আপনি ওই ভূমিটি কিভাবে মালিকানা প্রাপ্ত হলেন তার একটি সুনির্দিষ্ট বর্ণনা আপনার আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। 6 নম্বরে বলল যে আদালতের আদেশে মালিকানা লাভ করিলে উহার বিবরণ। কোনো একটি ভূমি যদি আপনি আদালতের আদেশের মাধ্যমে প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনার আবেদনে সেই আদালতের আদেশের মাধ্যমে মালিকানা লাভ করেছেন তার একটি বিবরণ আপনার আবেদনপত্রে অবশ্যই উল্লেখ রাখতে হবে। এরপর 7 নম্বরে বলা হলো আবেদনকারী আনুমানিক কত বছর ধরিয়া বা কিভাবে দখল করিতেছিলেন, অর্থাৎ আপনার দখলের একটি বর্ণনা আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি ওই ভূমিতে অর্থাৎ যে ভূমি হতে আপনি বেদখল হলেন সেই ভূমিতে কত সময় ধরিয়া এবং কিভাবে ভোগ দখলে ছিলেন তার একটি বর্ণনা আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এরপর 8 নম্বরে বলা হলো যে স্থাপনার বিবরণ, অর্থাৎ আপনি যে ভূমি থেকে বেদখল হয়েছেন সেই ভূমিতে কোনো স্থাপনা রয়েছে কিনা, ঘর বাড়ি রয়েছে কিনা, দোকানপাট রয়েছে কিনা তার একটি বর্ণনা দিতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে তবে সেই স্থাপনার বর্ণনা আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এরপর 9 নম্বরে বলা হলো যে প্রতিপক্ষগণ কর্তৃক কত তারিখে এবং কিভাবে দখলচ্যুত করা হইয়াছে তার একটি বর্ণনা, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কত তারিখে আপনার সম্পত্তি হতে বেদখল হলেন এবং প্রতিপক্ষরা কিভাবে আপনাকে দখলচ্যুত করলো তার একটি বর্ণনা আপনার আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। 10 নম্বরে বলা হলো যে নালিশি ভূমি যৌথভাবে বা এজমালিতে ভোগদখল করেন কিনা। অনেক সময় দেখা যায় যে একটি জমিতে যৌথভাবে বা এজমালিতে বা ভাই বোনরা একত্রে ভোগ দখলে থাকেন তার একটি বর্ণনাও আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। 11 নম্বরে গিয়ে বলল যে নালিশি ভূমি নিয়ে কোনো দেওয়ানি মামলা যদি চলমান থাকে তাহলে তার একটি বর্ণনাও আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং সেই মামলার সর্বশেষ অবস্থা অর্থাৎ সেই মামলাটি বর্তমানে কী অবস্থায় রয়েছে তার একটিও বর্ণনা
আপনার আবেদনপত্রে দিতে হবে। যদি মামলা মোকদ্দমা ইতিপূর্বে না থাকে দেওয়ানি আদালতে, সেক্ষেত্রে তার বিবরণ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এরপর 12 নম্বরে বলল যে দাবির সপক্ষে অন্য কোনো তথ্য, অর্থাৎ আপনার দাবির সমর্থনে যদি অন্য কোনো তথ্য আপনার প্রয়োজন মনে হয় যা আপনার আবেদনপত্রে উল্লেখ করার প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে আপনি সেটিও আপনার আবেদনপত্রে সংযুক্ত করতে পারবেন। এখানে বলা হলো প্রমাণক যুক্ত করুন, অর্থাৎ যে দাবিটি আপনি উপস্থাপন করলেন তার অবশ্যই প্রমাণক আপনার আবেদনপত্রের সাথে যুক্ত থাকতে হবে। এরপর লাস্টে এখানে বলা হলো যে প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে বিরোধী বিষয় পরিচালনার ক্ষেত্রে তাহার নাম, স্বাক্ষর, ঠিকানা। যদি আপনি নিজে নিজেই আবেদনকারী আপনার মামলাটি পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনি নিজে নিজেই আপনার মামলা পরিচালনা করতে পারবেন। অথবা আপনি যদি প্রতিনিধি বা কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার মামলাটি পরিচালনা করেন, সেক্ষেত্রে যার মাধ্যমে আপনি মামলাটি পরিচালনা করবেন তার নাম, স্বাক্ষর এবং ঠিকানা আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এবং সবশেষে এখানে আপনার আবেদনকারীর নাম এবং স্বাক্ষর এবং যে তারিখে আপনি আবেদনটি করলেন সেই তারিখ এখানে উল্লেখ করতে হবে। এরপর আপনার আবেদনের সাথে যে সকল দলিলাদি সংযুক্ত করতে হবে তার একটি বর্ণনা আপনি আপনার আবেদনপত্রে সংযুক্তিতে উল্লেখ করবেন। যেমন সংযুক্ত দলিলাদি এখানে কত ফর্দ, অর্থাৎ সবগুলো ডকুমেন্ট মিলে আপনার কয় পাতা হবে সেটি এখানে উল্লেখ করবেন। কতে বলা হলো সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান ও সংশ্লিষ্ট মালিকের নাম, অর্থাৎ যে কয়টি প্রকাশিত খতিয়ান রয়েছে সেই খতিয়ানগুলো আপনি দাখিল করবেন। খতে এখানে বলা হলো যে নামজারি খতিয়ান, ডিসিআর, দাখিলা অর্থাৎ খাজনার রসিদ আপনার আবেদনের সাথে সংযুক্ত করবেন। প্রযোজ্য ক্ষেত্রে ভূমি হস্তান্তর দলিল, অর্থাৎ যে সকল মালিকানা হস্তান্তর দলিল রয়েছে সেই দলিলগুলোও সংযুক্ত করবেন। উত্তরাধিকার সূত্রে যদি আপনি ভূমি প্রাপ্ত হন, সেক্ষেত্রে উত্তরাধিকার সনদ এবং রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল বা নিজ নামীয় খতিয়ান আপনি এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন। ওতে বলা হলো প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ, যদি আদালতের মাধ্যমে কোনো একটি ভূমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আদালতের আদেশ বা কর্তৃপক্ষের আদেশ আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন। চতে বলা হলো প্রতিপক্ষ প্রত্যেক ব্যক্তির নাম, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার সম্মিলিত সমন জারির ফর্ম, অর্থাৎ আপনার আবেদনপত্রের সাথে আপনি যাদেরকে বিবাদী করে মামলা করলেন, অর্থাৎ প্রতিপক্ষ একজন হলে একজন, একাধিক হলে একাধিক ব্যক্তির নাম, বর্তমান ঠিকানা এবং মোবাইল সম্বলিত একটি সমন জারির ফর্ম আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। যদি একাধিক হয় তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা সমন আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এরপর বলা হলো দাবির সমর্থনে অন্য কোনো তথ্য উপাত্ত, স্থির চিত্র, ভিডিও ইত্যাদি যদি থাকে সেগুলো আপনারা পেন ড্রাইভের মাধ্যমে সংযুক্ত করতে পারবেন। কেননা আমরা পরে আলোচনা করব যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথ্য প্রযুক্তি ব্যবহার করেও একটি মামলার বিচার কার্য পরিচালনা করতে পারবে। এরপর যতে বলা হলো দাখিলকৃত আবেদনের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি, অর্থাৎ আপনি যে আবেদনটি দাখিল করলেন সেই আবেদনের যে কয়টি ফটোকপি প্রয়োজন সেই কয়টি ফটোকপি আপনি মামলা দায়েরের সময় জমা দিবেন। এক্ষেত্রে মনে রাখবেন আপনি যখন একটি আবেদনপত্র জমা দিবেন আপনি একটি রিসিপ্ট কপি নেবেন, তাহলে সেক্ষেত্রে কপি হলো 2টি এবং আপনি যে কয়জন প্রতিপক্ষ করবেন প্রত্যেকটি প্রতিপক্ষের জন্য একটি করে আপনার আবেদনের কপি আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। কেননা সমন জারির সাথে প্রত্যেকটি প্রতিপক্ষের জন্য সমনের সাথে একটি করে আপনার আবেদনের ফটোকপি প্রদান করতে হবে। এরপর ঝতে বলা হলো প্রযোজ্য ফি, অর্থাৎ আপনার আবেদনপত্রের সাথে আপনাকে প্রয়োজনীয় কোর্ট ফিও দাখিল করতে হবে। সুতরাং আমরা পরিশিষ্ট 5-এ দেখলাম যে একটি দখল পুনরুদ্ধারের আবেদনে কি কি বিষয় উল্লেখ করতে হয়। চলুন আমরা বিধি 6-এ ফিরে যাই। আমরা এতক্ষণ বিধি 6-এর উপবিধি 1-এর পরিশিষ্ট 5 নিয়ে আলোচনা করলাম। চলুন আমরা দেখি উপবিধি 2-এ কি বলা হয়েছে। এখানে বলল যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর দাখিলকৃত দলিলাদি উহার মূল বা ক্ষেত্রমত সার্টিফাইড কপির সহিত যাচাই করিবেন এবং সঠিক পাওয়া গেলে মূল সার্টিফাইড কপির সহিত মিলাইয়া সঠিক পাওয়া গেল মর্মে সিলমোহর ও স্বাক্ষর প্রদান করিয়া নথির সহিত যুক্ত করিবেন এবং আবেদনের একটি কপিতে প্রাপ্তি স্বীকার করিয়া আবেদনকারীকে ফেরত প্রদান করবেন। অর্থাৎ আপনি পরিশিষ্ট 5 অনুযায়ী যখন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আপনার অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন করবেন, তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর দাখিলকৃত যে দলিলাদি রয়েছে
উহার মূল কপি বা ক্ষেত্রমত সার্টিফাইড কপির সাথে আপনি যে আবেদনের সাথে যে সকল দলিলাদি বা কাগজপত্র জমা প্রদান করলেন সেগুলো যাচাই করে দেখবেন, এবং যদি সঠিক হিসাবে তিনি বিবেচিত করেন সেক্ষেত্রে মূল বা সার্টিফাইড কপির সহিত মিলাইয়া সঠিক পাওয়া গেল মর্মে আপনার যে দাখিলকৃত কাগজপত্র রয়েছে তাতে একটি সিলমোহর এবং স্বাক্ষর প্রদান করবেন এবং নথির সহিত সংযুক্ত করবেন, এবং আপনি যে আবেদন করলেন সেই আবেদনের একটি কপিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে আপনার আবেদনটি প্রাপ্ত হলো তার একটি প্রাপ্তি স্বীকার করে আপনাকে একটি আবেদনের কপি ফেরত প্রদান করবেন। এরপর 3 নম্বরে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদন ও দলিলাদি যথাযথ বিবেচিত না হলে আবেদনটি নথিভুক্ত করিয়া নিষ্পত্তি করিবেন, এবং উক্তরূপে নথিভুক্ত করা হইলেও পরবর্তীতে প্রয়োজনীয় দলিলাদি সহ পুনরায় আবেদন দাখিল করিবার বিষয়ে কোনো বাধা থাকিবে না। অর্থাৎ ধরুন আপনি একটি আবেদন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার আবেদন পর্যালোচনা করে এবং আপনার দাখিলীয় কাগজপত্র বিবেচনা করে যদি দেখেন যে আপনার আবেদনটি গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে আপনার আবেদনটি নথিভুক্ত করে নিষ্পত্তি করবেন। এক্ষেত্রে আপনি পুনরায় আপনার প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবার দখল উদ্ধারের জন্য মামলা করতে পারবেন। এক্ষেত্রে আপনি কোনো বাধার শিকার হবেন না। অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি আপনার আবেদন বা দলিলাদি যথাযথ বিবেচিত না করে আপনার আবেদনটি খারিজ করে দেন, সেক্ষেত্রে আপনি কাগজপত্র ঠিকঠাক করে পুনরায় আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন আপনার দখল উদ্ধারের জন্য। এরপর 4 নম্বরে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদন ও দলিলাদি যথাযথ বিবেচিত হলে, আমরা ইতিপূর্বে দেখলাম যে আবেদন যদি যথাযথ না হয় সেক্ষেত্রে তিনি খারিজ করে দিবেন। এখন বিষয় হলো যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর দাখিলকৃত আবেদন এবং দলিলাদি যথাযথ বিবেচিত করেন সেক্ষেত্রে তিনি পরিশিষ্ট 6 অনুযায়ী প্রতিপক্ষকে 15 কার্যদিবসের মধ্যে হাজির হইয়া লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করবেন এবং উপযুক্ত তদন্তকারী কর্মকর্তাকে সরজমিনে তদন্ত করিয়া 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করবেন। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুটি কাজ করবেন, সেটি হচ্ছে যদি আবেদনকারীর আবেদন এবং দলিলাদি বিবেচনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনে করেন যে আবেদনকারীর আবেদন যথাযথ, সেক্ষেত্রে উনি পরিশিষ্ট 6 অনুযায়ী প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণকে 15 কার্যদিবসের মধ্যে হাজির হয়ে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করবেন। পাশাপাশি উপযুক্ত তদন্তকারী কর্মকর্তাকে ওই নালিশি ভূমিতে সরেজমিন তদন্ত করিয়া ওনাকেও 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করবেন। তবে এখানে একটি শর্ত উল্লেখ করা হয়েছে যে তবে শর্ত থাকে যে উক্ত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব না হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 15 দিন বৃদ্ধি করতে পারবেন। এখানে বলা হলো যে তদন্তকারী কর্মকর্তা যদি 15 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে না পারে সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে আরও 15 দিন সময় বৃদ্ধি করতে পারবে। চলুন আমরা দেখি পরিশিষ্ট 6 অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষকে কিভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করবেন। এখানে পরিশিষ্ট 6 বিধি 6-এর উপবিধি 4 দ্রষ্টব্য কারণ দর্শাইবার নোটিশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে যে জেলা হবে সেই জেলার নাম এখানে উল্লেখ থাকবে, আবেদন নং অর্থাৎ দখল পুনরুদ্ধারের জন্য যে আবেদনটি করা হয়েছিল সেই আবেদনের নম্বর এখানে উল্লেখ থাকবে, তারিখ উল্লেখ থাকবে। এরপর এখানে একটি স্মারক নাম্বার এখানে উল্লেখ থাকবে। এরপর আবেদনকারীর নাম ঠিকানা অর্থাৎ যিনি দখল উদ্ধারের জন্য আবেদন করেছেন তার নাম ঠিকানা এখানে উল্লেখ থাকবে। এরপর প্রাপক অর্থাৎ প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণের নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানে উল্লেখ থাকবে। একাধিক প্রতিপক্ষ হলে এই নোটিশটিও একাধিক নোটিশ হবে, অর্থাৎ প্রাপকের ঘরে এখানে প্রতিপক্ষের নাম ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখ থাকবে। এরপর এখানে নোটিশে বলা হলো যেহেতু আবেদনকারী আমার নিকট আপনার বিরুদ্ধে নিম্নবর্ণিত তফসিলের ভূমি হতে তাহাকে অবৈধভাবে উচ্ছেদ বা দখলচ্যুত করিবার অভিযোগ করিয়াছে এবং তাহাকে দখলে পুনর্বহাল করিবার আবেদন করিয়াছে, আবেদনের কপি সংযুক্ত অর্থাৎ এই নোটিশের সাথে একটি আবেদনের কপি সংযুক্ত করতে হবে, যেটি আমি ইতিপূর্বে আলোচনা করলাম। সেহেতু এই মর্মে এতদ্বারা আপনাকে নোটিশ প্রদান করা যাইতেছে যে
তফসিলভুক্ত ভূমি আবেদনকারী বরাবর দখল হস্তান্তর করিবার বা ক্ষেত্রমত তাহার অনুকূলে দখল পুনরুদ্ধার করিবার আদেশ কেন দেওয়া হইবে না সেই বিষয়ে এখানে তারিখ, অর্থাৎ মামলার পরবর্তী তারিখ, এখানে তারিখ এত ঘটিকার সময় আপনি স্বয়ং অথবা আপনার নিয়োজিত অন্য কোনো ব্যক্তি বা আইনজীবীর মাধ্যমে আমার অফিসে উপস্থিত হইয়া লিখিতভাবে কারণ দর্শাইবেন ও আপনার দাবির সপক্ষে দলিলাদি যদি থাকে দাখিল করিবেন। আপনি উপরিউক্ত তারিখে ও পরবর্তী ধার্য তারিখে উপস্থিত হইয়া কারণ দর্শাইতে ব্যর্থ হইলে আপনার অনুপস্থিতিতে অভিযোগ শুনানি ও নিষ্পত্তি হইবে। অর্থাৎ যদি ধার্য তারিখে প্রতিপক্ষ হাজির না হয় অথবা পরবর্তী ধার্য তারিখেও যদি প্রতিপক্ষ হাজির না হয় বা কারণ না দর্শায়, সেক্ষেত্রে যে ওই প্রতিপক্ষের অনুপস্থিতিতেই অভিযোগের শুনানি ও নিষ্পত্তি হবে মর্মে এখানে নোটিশে বলা হলো। এরপর এখানে বলা হলো যে অর্থাৎ যে তারিখে এই নোটিশটি প্রদান করা হলো সেই তারিখ আমার স্বাক্ষর ও সিলমোহর যুক্ত করিয়া এই নোটিশ দেওয়া হলো। সংযুক্তি এত ফর্দ, অর্থাৎ এই নোটিশের সাথে আবেদনের একটি কপি সংযুক্ত থাকবে। এরপর এখানে নালিশি ভূমির তফসিল, অর্থাৎ তফসিলের জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নম্বর, যে পরিমাণ জমি নিয়ে বিরোধ সেই জমির পরিমাণ এখানে উল্লেখ থাকবে। এরপর অফিসের একটি সিল থাকবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর এবং সিলমোহর এখানে থাকবে। সুতরাং আমরা দেখলাম যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিশিষ্ট 6 অনুযায়ী কিভাবে একজন প্রতিপক্ষকে বা একাধিক প্রতিপক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করবেন। চলুন আমরা বিধি 6-এ ফিরে যাই। আমরা এতক্ষণ দেখলাম যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিশিষ্ট 6 অনুযায়ী প্রতিপক্ষকে কিভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করবেন। এরপর উপবিধি 5-এ বলা হলো তদন্তকারী কর্মকর্তা সরেজমিন তদন্তপূর্বক পক্ষগণের বক্তব্য ও দলিলাদি পর্যালোচনা করিয়া পরিশিষ্ট 3 অনুযায়ী তদন্ত প্রতিবেদন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরণ করিবেন। চলুন আমরা দেখি যে পরিশিষ্ট 3 অনুযায়ী একজন তদন্তকারী কর্মকর্তা সরেজমিন তদন্তপূর্বক কিভাবে একটি তদন্ত প্রতিবেদন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে দাখিল করিবেন বা প্রেরণ করিবেন। পরিশিষ্ট 3 বিধি 5-এর 3 ও 6-এর 5 দ্রষ্টব্য, অর্থাৎ আমরা এখন বিধি 6-এর 5 দ্রষ্টব্য নিয়ে আলোচনা করব। এখানে বলা হলো তদন্ত প্রতিবেদন বরাবর এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন চেয়েছেন সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নাম এখানে উল্লেখ থাকবে, যে জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার নাম এখানে উল্লেখ থাকবে। বিষয় আবেদন নাম্বারের তদন্ত প্রতিবেদন, অর্থাৎ যে আবেদনের উপর ভিত্তি করে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে সেই আবেদন নাম্বার এখানে উল্লেখ থাকবে। সূত্র, এখানে যে সূত্রে এই তদন্ত প্রতিবেদনটি প্রেরণ হবে সেই সূত্র এখানে উল্লেখ থাকবে। এরপর তদন্ত অনুষ্ঠানের স্থান এবং তারিখ, অর্থাৎ যে স্থানে তদন্তটি অনুষ্ঠিত হলো সেই স্থান এবং তারিখের বিষয়টি এখানে উল্লেখ থাকবে। উপস্থিত ব্যক্তিগণের নাম, ঠিকানা, অর্থাৎ যে সকল ব্যক্তিগণের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছিল সেই সকল ব্যক্তির নাম ঠিকানা এখানে উল্লেখ থাকবে। একজন হলে একজন, একাধিক হলে একাধিক। এরপর গতে বলা হলো যে নালিশি ভূমি সরেজমিনে তদন্ত যাচাই করিয়া প্রাপ্ত তথ্যাদি নিম্নরূপ। এখানে তিনি 1-এ ভূমির তফসিল, অর্থাৎ জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ উল্লেখ করবেন। তারপর 2 নম্বরে সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ানের আলোকে সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিক পূর্বসূরির নাম, নালিশি ভূমিতে প্রাপ্যতার পরিমাণ বিবরণ, অর্থাৎ এখানে নালিশি ভূমির একটি বর্ণনা উল্লেখ করবেন। এরপর প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ রেকর্ডীয় মালিক হতে ভূমি হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানার সুনির্দিষ্ট বিবরণ, অর্থাৎ ভূমি যদি হস্তান্তর যোগে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা প্রাপ্ত হয় তার একটি বর্ণনা এখানে উল্লেখ থাকবে। এরপর 4 নম্বরে বলবৎ নামজারি খতিয়ানের আলোকে সংশ্লিষ্ট মালিকের নাম, নালিশি ভূমিতে প্রাপ্যতার পরিমাণ বিবরণ, নামজারি মোকদ্দমা নাম্বার, জোট, হোল্ডিং নাম্বার, ভূমি উন্নয়ন কর পরিশোধের বিবরণ, অর্থাৎ ভূমির নামজারি, খাজনা খারিজ সংক্রান্ত বর্ণনাও তিনি এই প্রতিবেদনে উল্লেখ করবেন। এরপর নালিশি ভূমির চৌহদ্দি দখলদার ও সহশরিকগণের বক্তব্য, অর্থাৎ নালিশি ভূমির চৌহদ্দির দখলদার ব্যক্তিগণের বক্তব্য ও সহশরিকগণের বক্তব্য তিনি লিপিবদ্ধ করবেন তার তদন্ত প্রতিবেদনে। প্রতিপক্ষ ব্যক্তির দাবি, বক্তব্য, দলিলাদি এবং উহার যথার্থতা, এখানে প্রতিপক্ষ ব্যক্তির দাবি এবং তার যে বক্তব্য রয়েছে এবং তার যে দাখিলীয় দলিলাদি রয়েছে এবং সে সকল দাবির
যথার্থতার বিষয়েও তদন্তকারী কর্মকর্তা এখানে একটি বক্তব্য পেশ করবেন বা প্রতিবেদন পেশ করবেন। এরপর আবেদনকারী আইনানুগভাবে নালিশি ভূমি দখলে রাখিতে পারেন কিনা এবং তিনি বেআইনিভাবে দখলচ্যুত হয়েছেন কিনা, হইলে কাহার দ্বারা দখলচ্যুত হয়েছেন প্রযোজ্য ক্ষেত্রে সেই বর্ণনাটিও এখানে উল্লেখ করবেন। এরপর 8 নম্বরে বলা হলো নালিশি ভূমিতে বিদ্যমান স্থাপনার বিবরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে এই নালিশি ভূমিতে কোনো স্থাপনা রয়েছে কিনা, যদি নালিশি ভূমিতে কোনো স্থাপনা থেকে থাকে সেক্ষেত্রে তার একটি বর্ণনা এবং সে সকল স্থাপনা কিভাবে পুনরুদ্ধার করতে হবে বা সেই পুনরুদ্ধারের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তার একটি বর্ণনাও তিনি তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করবেন। এরপর 9 বলা হলো নালিশি ভূমিতে সরকারি স্বার্থ রয়েছে কিনা সেই বিষয়টিও তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে দেখবেন। এবং 10 নম্বরে সার্বিক মন্তব্য, অর্থাৎ 10 নম্বরে তদন্তকারী কর্মকর্তা তার একটি মন্তব্য উল্লেখ করবেন। এরপর তিনি তারিখ প্রদান করবেন এবং তদন্তকারী কর্মকর্তা ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষর অথবা সিলমোহর। অর্থাৎ এখানে একটি বিষয় খেয়াল করবেন, এখানে বলা হলো ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিলমোহর। অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই তদন্ত কার্যক্রমের দায়িত্ব প্রাথমিকভাবে ভূমি সহকারী কর্মকর্তা অর্থাৎ নায়েব বা তহসিলদারকে প্রদান করতে পারেন। যেহেতু এখানে বলা হলো তদন্তকারী কর্মকর্তা ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিলমোহর। ভূমি সহকারী কর্মকর্তা বলতে বোঝানো হয় ইউনিয়ন ভূমি অফিসের যে তহসিলদার রয়েছেন বা ভূমি সহকারী কর্মকর্তা রয়েছেন তাকে। সুতরাং আমরা দেখলাম যে পরিশিষ্ট 3 অনুযায়ী একজন তদন্তকারী কর্মকর্তা কিভাবে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। চলুন আমরা বিধি 6 ফিরে যাই। আমরা এতক্ষণ দেখলাম পরিশিষ্ট 3 অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্তপূর্বক কিভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে একটি তদন্ত প্রতিবেদন প্রেরণ করবেন। এরপর উপবিধি 6 বলা হলো তদন্তকারী কর্মকর্তা সরেজমিন তদন্তকালে উভয় পক্ষকে দলিলাদি সহ তদন্ত স্থানে উপস্থিত হইবার নিমিত্তে নোটিশ প্রদান এবং ভূমি পরিমাপ বা নকশা প্রণয়নের প্রয়োজন হলে সংশ্লিষ্ট অধিক্ষেত্রের সার্ভেয়ারের সহযোগিতা গ্রহণ করতে পারবেন এবং প্রয়োজনে অন্য কোনো অফিসের রক্ষিত তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি অনুসন্ধান, যাচাই বা উহার কপিও সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ এখানে তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ সহকারী ভূমি কর্মকর্তাকে একটি ক্ষমতা প্রদান করা হলো যে তিনি তদন্তকালে তদন্ত স্থানে উপস্থিত হইবার জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করবেন এবং ভূমি পরিমাপ বা নকশা প্রণয়নের জন্য প্রয়োজন হলে তিনি সংশ্লিষ্ট অধিক্ষেত্রে যে সার্ভেয়ার রয়েছেন সেই সার্ভেয়ারের সহযোগিতা গ্রহণ করতে পারবেন। এবং তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে কোনো অফিসের রক্ষিত কোনো তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি অনুসন্ধান করা প্রয়োজন, যাচাই করা প্রয়োজন বা উহার কপি সংগ্রহ করা প্রয়োজন, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা সেই সকল রেকর্ডপত্র, দলিল বা তথ্য যাচাই বাছাই করতে পারবেন বা তার কপিও সংগ্রহ করতে পারবেন। এরপর 7 নম্বরে বলা হলো যে তদন্তকারী কর্মকর্তা দাখিলকৃত প্রতিবেদনে কোনো পক্ষ সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত বিষয়ে পুনরায় তদন্তের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত বিষয়ে স্বয়ং তদন্ত করতে পারবেন। ধরুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটি বিষয় সরেজমিন তদন্ত করার জন্য সহকারী ভূমি কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হলো এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে একটি তদন্ত রিপোর্ট দাখিল করলো এবং সেই তদন্ত রিপোর্টে যদি কোনো পক্ষ, সেটি আবেদনকারীও হতে পারে, প্রতিপক্ষ হতে পারে, সন্তুষ্ট হলো না বা সংক্ষুব্ধ হলো, সেক্ষেত্রে সেই পক্ষের আবেদনের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজেও বিষয়টি স্বয়ং তদন্ত করে দেখতে পারেন। এরপর 8 নম্বরে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপবিধি 4 অধীনে নোটিশ জারির বিষয়টি নিশ্চিত হইয়া শুনানির জন্য অগ্রসর হইবেন এবং আবেদনকারী প্রতিপক্ষ ব্যক্তি ও চৌহদ্দির দখলদারগণ এবং আবশ্যক বিবেচনা করিলে অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষ্য এবং পক্ষগণের শুনানি গ্রহণ করতে পারবেন। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বলা হলো যে 4 উপবিধি অনুযায়ী যদি নোটিশ প্রপারলি জারি হয়ে থাকে প্রতিপক্ষের উপরে, সেক্ষেত্রে যদি প্রতিপক্ষ হাজির হয় সেক্ষেত্রে প্রতিপক্ষ ব্যক্তি এবং যদি হাজির না হয় সেক্ষেত্রে আবেদনকারীর সাক্ষ্য গ্রহণ করে অথবা
ওই যে নালিশি ভূমির চৌহদ্দিতে যারা দখলদার রয়েছেন, অর্থাৎ চারপাশে যে সকল ব্যক্তিরা দখলদার রয়েছেন সেই সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে অথবা প্রয়োজন মনে করলে অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে পারবেন এবং পক্ষগণের শুনানি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ উপবিধি 8-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই মামলাটি কিভাবে তিনি পরিচালনা করবেন বা সাক্ষ্য গ্রহণ করবেন বা কাদের কাদের সাক্ষ্য গ্রহণ করবেন সেই বিষয়টি এখানে উল্লেখ করা হলো। এরপর উপবিধি 9-এ বলা হলো যে গৃহীত সাক্ষ্য শুনানি ও উভয় পক্ষের দাখিলকৃত দলিলাদি এবং তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করিয়া যদি প্রমাণিত হয় যে, অর্থাৎ গৃহীত সাক্ষ্য অর্থাৎ সংশ্লিষ্ট পক্ষগণের সাক্ষ্য, চৌহদ্দির দখলদারগণের সাক্ষ্য, প্রয়োজন মনে করলে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের সাক্ষ্য গ্রহণ করে এবং উভয় পক্ষের শুনানি গ্রহণ করে এবং উভয় পক্ষের দাখিলকৃত দলিলাদি পর্যালোচনা করে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করিয়া যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রমাণিত হয় যে আবেদনকারী আইনানুগভাবে নালিশি ভূমি দখল করিতেছিলেন, অর্থাৎ তার কাছে প্রমাণ হলো যে যে আবেদন করেছে সেই আবেদনকারী আইনানুগভাবে নালিশি ভূমিতে দখলদার ছিলেন এবং তাহাকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত, অর্থাৎ ওই ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহাকে উক্ত ভূমি দখলে পুনর্বহাল করিবার জন্য পরিশিষ্ট 7 অনুযায়ী দখল হস্তান্তর বা পুনরুদ্ধারের আদেশ প্রদান করবেন। এখানে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণ করে পক্ষগণের বক্তব্য শুনে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এবং উভয় পক্ষের দাখিলকৃত দলিলাদি পর্যালোচনা করে যদি মনে করে যে আবেদনকারী আইনানুগভাবে দখলে ছিল এবং তাকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত দখলচ্যুত করা হয়েছে, সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিশিষ্ট 7 অনুযায়ী দখল হস্তান্তর বা পুনরুদ্ধারের আদেশ প্রদান করবেন। চলুন আমরা দেখি পরিশিষ্ট 7-এ কি বলা হয়েছে। পরিশিষ্ট 7 বিধি 6 উপবিধি 9 দ্রষ্টব্য দখল হস্তান্তর দখল পুনরুদ্ধার করিবার আদেশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এখানে যে এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেই এলাকার নাম এখানে থাকবে। এরপর এখানে আবেদন নাম্বার, স্মারক নাম্বার, তারিখ এবং আবেদনকারীর নাম, ঠিকানা এবং এখানে প্রাপক অর্থাৎ প্রতিপক্ষের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এখানে উল্লেখ থাকবে। একাধিক হলে একাধিক প্রতিপক্ষের নাম, ঠিকানা উল্লেখ থাকবে। এরপর এখানে বলা হলো যেহেতু আবেদনকারী আপনার বিরুদ্ধে নিম্নবর্ণিত তফসিলের ভূমি হইতে তাহাকে অবৈধভাবে উচ্ছেদ বা দখলচ্যুত করিবার অভিযোগ করিয়াছে এবং তাহাকে দখলে পুনর্বহাল করিবার নিমিত্তে আবেদন করিয়াছেন এবং যেহেতু উক্ত অভিযোগের বিষয়ে উভয় পক্ষের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুনানি গ্রহণ করা হইয়াছে অথবা নোটিশ জারি হওয়া সত্ত্বেও আপনি নির্ধারিত কার্যদিবসসমূহে উপস্থিত হইয়া জবাব বিবৃতি দাখিল না করিবার কারণে একতরফা শুনানি গ্রহণ করা হইয়াছে, যেই ক্ষেত্রে যাহা প্রযোজ্য এবং যেহেতু ইহা প্রমাণিত হইয়াছে যে আবেদনকারী আইনানুগভাবে তফসিলভুক্ত ভূমি দখলে রাখিবার অধিকারী ও তিনি উক্ত ভূমি দখল করিতেছিলেন এবং আপনি আইনানুগ প্রক্রিয়া ব্যতীত তাহাকে উচ্ছেদ বা দখলচ্যুত করিয়াছেন, সেহেতু আপনাকে আদেশ দেওয়া যাইতেছে যে আপনি এই আদেশ জারির 15 দিনের মধ্যে আপনার অবৈধ দখল পরিত্যাগ করিয়া ও আপনার অস্থাবর স্থাপনা যদি থাকে নিজ দায়িত্ব অপসারণ করিয়া আবেদনকারীর অনুকূলে ভূমির দখল হস্তান্তর করিবেন। এখানে 15 দিনের একটি সময় প্রদান করা হবে অবৈধ দখলদারকে, অন্যথায় আপনাকে অবৈধ দখল হইতে উচ্ছেদ করিয়া দখলকারীকে দখলে পুনর্বহাল করা হইবে এবং প্রয়োজনে আপনার অস্থাবর সম্পত্তি জব্দ ক্রয় করা হইবে এবং আপনার বিরুদ্ধে আইন লঙ্ঘন ও এই আদেশ অমান্যের কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। এখানে তারিখ, আমার স্বাক্ষর ও সিলমোহর যুক্ত করিয়া এই আদেশ দেওয়া হলো। সংযুক্তি এত ফদ্দ, অর্থাৎ যে কয় পাতা সংযুক্ত থাকবে সেই কয় পাতা এখানে উল্লেখ থাকবে। এখানে একটি তফসিল থাকবে, অর্থাৎ নালিশি ভূমির তফসিল, জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ, এরপর অফিসের সিলমোহর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সিলমোহর। অর্থাৎ আমরা দেখলাম যে একটি দখল হস্তান্তর বা দখল পুনরুদ্ধার করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী ধরনের আদেশ প্রদান করবেন। চলুন আমরা বিধি 6-এ ফিরে যাই। সুতরাং আমরা এতক্ষণ দেখলাম পরিশিষ্ট 7 অনুযায়ী দখল হস্তান্তর বা পুনরুদ্ধারের আদেশ একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিভাবে প্রদান করবেন।
এরপর উপবিধি 10-এ বলা হলো, উপবিধি 4-এর অধীন নোটিশ জারি হওয়া সত্ত্বেও প্রতিপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী শুনানি ও তাহার আবেদন ও দলিলাদি ও তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করিয়া আদেশ প্রদান করবেন। অর্থাৎ এখানে একতরফা আদেশ প্রদানের একটি বিষয় উল্লেখ করা হলো। অর্থাৎ এখানে বলা হলো যে উপবিধি 4-এর অধীনে যদি প্রতিপক্ষকে নোটিশ প্রদান করা হয়ে থাকে এবং প্রতিপক্ষ যদি নোটিশ প্রাপ্তির পরেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শায়, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একতরফাভাবে আবেদনকারীর শুনানি গ্রহণ করে এবং তার দলিলাদি পর্যালোচনা করে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে একতরফাভাবে আদেশ প্রদান করতে পারবেন। এরপর উপবিধি 11-তে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির অধীনে সম্পাদিত কার্যক্রমে প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 অনুসরণ করিয়া তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ উপবিধি 11-তে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথ্য প্রযুক্তি ব্যবহার করেও একটি মামলা নিষ্পত্তি করতে পারবেন। এরপর উপবিধি 12-তে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে অন্য কোনো অফিসে রক্ষিত তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি যাচাই ও এতৎ উদ্দেশ্যে তলব এবং উহার কপি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামলা প্রমাণের ক্ষেত্রে যদি অন্য কোনো অফিসে কোনো তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি যাচাইয়ের প্রয়োজন হয় বা তলব করার প্রয়োজন হয় বা উহার কপি সংগ্রহ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সে সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। অর্থাৎ সেই সকল দলিল বা রেকর্ডপত্রের কপি সংগ্রহ করতে পারবেন বা যাচাই বাছাই করে দেখতে পারবেন। এরপর উপবিধি 13-তে বলা হলো যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করতে পারবে, জব্দ করতে পারবে, ক্রোক করতে পারবে, যদি ক্রোক করে থাকে সে সকল ক্রোককৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করতে পারবে, বাজেয়াপ্ত করতে পারবে বা বিলি বন্টন করতে পারবে। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করার ক্ষমতা প্রদান করা হলো, জব্দ করার ক্ষমতা প্রদান করা হলো, ক্রোক করার ক্ষমতা প্রদান করা হলো এবং যদি ক্রোক করে থাকে সে সকল ক্রোককৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগেরও ক্ষমতা প্রদান করা হলো। এছাড়াও বাজেয়াপ্ত এবং বিলি বন্টনের ক্ষমতাও একজন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই বিধি অনুযায়ী প্রদান করা হলো। এরপর উপবিধি 14-তে বলা হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির অধীনে ব্যবস্থা গ্রহণকালে নালিশি সম্পত্তির বিষয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারবেন। অর্থাৎ উপবিধি 14-তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জকে অর্থাৎ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আদেশ প্রদান করার একটি ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই উপবিধি 14-তে প্রদান করা হলো। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে বিধি 6 অনুযায়ী অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন কিভাবে করতে হবে, সে সকল আবেদন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিভাবে নিষ্পত্তি করবেন। আমরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার অন্য বিধিগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমরা আজকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার বিধি 6 পর্যন্ত আলোচনা করলাম। এই বিধিমালার পরবর্তী বিধিগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।